ভিস্যাটের বিভিন্ন ফান্ডামেন্টাল গুলো নিয়ে কালকে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে আমাদের প্রেজেন্টেশন টপিকস হচ্ছে ভিস্যাট নেটওয়ার্কস প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। দ্যাট ইজ ভিস্যাটের নেটওয়ার্কটাকে যদি আমরা গঠন করতে চাই বা এটাকে যদি তৈরি করতে চাই, তার কি ধরনের প্ল্যান প্রয়োজন এবং ইমপ্লিমেন্ট করতে হলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই সম্পর্কেই আজকের আলোচনার বিষয়। যে কয়েকটা টপিকস নিয়ে আজকে আলোচনা করা হবে সেটার মধ্যে আছে ভিস্যাট ওভারভিউ, ভিস্যাটের অ্যাপ্লিকেশন, বেনিফিটস, নেটওয়ার্ক ক্যারেক্টারিস্টিক্স, অ্যাক্সেস টেকনিক্স, নেটওয়ার্ক প্ল্যানিং এন্ড ভিস্যাট অ্যান্টিনাস। তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ, সেখানে ভিস্যাট নেটওয়ার্কস এর ডেফিনিশন কে আমরা গতকালকেও বলেছিলাম। এখানে আর একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে এটাকে আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট স্যাটেলাইট আর্থ স্টেশন। ইন্টেলিজেন্ট স্যাটেলাইটের আর্থ স্টেশন হিসাবে আমরা ভিস্যাট কে কাউন্ট করতে পারি। এখানে একটি ভিস্যাট এবং একটি নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে একটা কম্পিউটারকে কানেকশন দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে একটি পার্সোনাল পিসি একটি ভিস্যাটের সাথে কানেক্টেড থেকে তথ্য আদান প্রদানে অংশগ্রহণ করতে পারে। কয়েকটা ব্লক এখানে প্রয়োজন। একটা হলো নেটওয়ার্ক ইন্টারফেস, 2 নাম্বার ব্লক হচ্ছে বেস ব্যান্ড কন্ট্রোলার। কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে মডুলেটর এবং ডিমডুলেটর। তারপরে কোএক্সিয়াল কেবলের মাধ্যমে কানেক্টেড হবে ফ্রিকোয়েন্সি কনভার্টার পাওয়ার অ্যাম্পলিফায়ার এবং লো এলএনএ লো নয়েজ অ্যাম্পলিফায়ার। তার সাথে কানেক্টেড থাকবে হচ্ছে ভিস্যাট। ভিস্যাট কানেক্টেড থাকবে স্যাটেলাইটের সাথে এবং স্যাটেলাইট টু ভিস্যাট হয়ে কম্পিউটারের সাথে এই ব্লকগুলো মাধ্যমে একটা কমিউনিকেশন এস্টাবলিশ হবে। ভিস্যাটের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। অনেক অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে কিছু ব্রড অ্যাপ্লিকেশন গুলোকে পয়েন্ট আকারে এখানে দেখানো হয়েছে। 1 নম্বর হচ্ছে রিটেইল নেটওয়ার্কস হিসাবে ভিস্যাট কে ব্যবহার করা যায়, কর্পোরেট নেটওয়ার্কস হিসাবে ভিস্যাট কে ব্যবহার করা যায়, রুরাল টেলিফোনি এন্ড নেটওয়ার্ক এক্সটেনশন হিসাবে ভিস্যাট কে ব্যবহার করা যায়, হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস হিসাবে নেটওয়ার্ক কে ব্যবহার করা যায়, ভিডিও অ্যাপ্লিকেশনের কাজে নেটওয়ার্ক ভিস্যাট কে আমরা ব্যবহার করতে পারি, এবং ডিসটেন্স লার্নিং দূরবর্তী স্থানে থেকে আমরা শিক্ষা গ্রহণ আদান প্রদানের কাজেও আমরা ভিস্যাট কে ব্যবহার করতে পারি। ভিস্যাটের অ্যাপ্লিকেশন ভিডিওতে প্রয়োজন হচ্ছে রিকোয়ার্স হাই বিট এরর রেট পারফরম্যান্স ইন দা লিংক। সেটার মান 1 × 10⁻⁻10 পর্যন্ত প্রয়োজন হবে। ডেটা রেটের রেঞ্জ দরকার হবে 384 কিলোবাইটস পার সেকেন্ড টু 8.448 মেগাবিটস পার সেকেন্ড। এটা টিবি স্টেশন কোয়ালিটি। এবং ট্রাফিক প্ল্যানিং, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন এবং লার্জ এসএনজি লার্জ ক্যারিয়ার প্রয়োজন হচ্ছে, সেখানে হাই পাস অ্যাম্পলিফায়ার প্রয়োজন এন্ড রিসিভ অনলি অ্যান্টিনা। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ক্যাপিটাল কস্ট আছে সেই কস্টগুলোকে কমিয়ে আমরা অ্যান্টিনার মাধ্যমে সিগন্যালগুলোকে রিসিভ করতে পারবো ভিডিও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। গতকালকে আমরা দেখিয়েছিলাম এরকম একটি ফিগার যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট এবং অ্যাক্সেস পয়েন্ট দ্যাট ইজ ভিস্যাট স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়ে লোকাল আইএসপি হয়ে কিভাবে আমরা ইন্টারনেট সার্ভিসটাকে এক বা একাধিক ইউজারের মধ্যে এক বা একাধিক ইউজার কিভাবে ইন্টারনেট কানেকশনটা পেতে পারে সেটার একটা ব্লক ডায়াগ্রাম এই চিত্রে দেখানো হলো। ভিস্যাট নেটওয়ার্কের কিছু বিশেষ বেনিফিট আছে, যে বেনিফিটের কারণে আমরা সবাই ভিস্যাট নেটওয়ার্কটাকে ব্যবহার করি। এটার 1 নম্বর বেনিফিট হচ্ছে লো টার্মিনাল কস্ট। এটার কস্ট অনেকটাই কম। ডিসটেন্স ইন্টেন্সিভ, দূরত্ব যতই হোক না কেন সেটা কোনো বিষয় না।
রিকনফিগারেবল, আমরা আমাদের চাহিদা মতন সিস্টেমকে প্রয়োজনীয় কাজে রিকনফিগার করে ব্যবহার করতে পারবো। এটা কম্পারেটিভলি ফাস্ট এন্ড ইজি, এটা খুব সহজে এবং আমরা খুব দ্রুততার সাথে ভিসেটকে ব্যবহার করতে পারি। অটোনোমাস সিস্টেম, এটা যখন একবার তৈরি হয়ে যাবে সে নিজে নিজেই রেসপন্সিভ হবে, কোয়ালিটিটা অনেক সুপিরিয়র হবে, নো লাস্ট মাইল প্রবলেম, দ্যাট ইজ দূরত্ব বেশি হলেও একেবারে শেষ প্রান্তে গিয়েও এটার কোনো প্রবলেম হবে না। ব্যান্ডউইথ অপটিমাইজেশন, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ব্যান্ডউইথটাকে সেট করে নিতে পারি, এবং অ্যাসিমেট্রিক কনফিগারেশন, ইন্টারনেট ট্রাফিকের কাজে আমরা ভিস্যাট কে ব্যবহারের সুযোগটা আমরা পেতে পারি। ভিস্যাট নেটওয়ার্কস, নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এখন আলোচনা করা হবে। ভিস্যাট নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স গুলোকে কয়েকটা পয়েন্ট আকারে বলা হচ্ছে। সেভারাল লোকেশনস লিঙ্কড ভায়া স্যাটেলাইট, দূরত্ব, দ্যাট ইজ বিভিন্ন এলাকাগুলিকে বা বিভিন্ন লোকেশন গুলোকে আমরা একসাথে লিংক করে দিতে পারবো স্যাটেলাইটের মাধ্যম হয়ে। নাম্বার অফ লোকেশনস টু এ থাউজেন্ডস অফ সাইট, হাজারের বেশি লোকেশন গুলোকে আমরা একসাথে লিংক করতে পারবো, স্যাটেলাইটের সাথে আমরা কানেক্টিভিটি স্থাপন করতে পারবো, এবং টাইপস অফ লিংকস, সেটা শেয়ার্ড ব্যান্ডউইথ পুলের মাধ্যমে আমরা লিংক দিয়ে আমরা ভিসেটকে কানেকশন করতে পারি। তারপর এখানে ভিস্যাট নেটওয়ার্কের আদার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, গতকালকে আমরা আলোচনা করেছিলাম। এখানে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়, একটাকে বলা হয় সি ব্যান্ড এবং কু ব্যান্ড। নেটওয়ার্কের টোপোলজি সম্পর্কে তোমরা তো আগেও জানো যে নেটওয়ার্কের কাঠামোটা বা গঠনটা কেমন হবে। তো গতকালকে আমরা দেখেছিলাম স্টার টোপোলজি এবং মেশ টোপোলজি ভিস্যাটের। তারপরে টিপিক্যাল ডিশ সাইজেস, ভিস্যাটের যে ডিশ তার সাইজ দুই ধরনের। সি ব্যান্ডে যদি হয় তাহলে তার সাইজ হচ্ছে 1.8 থেকে 2.4 মিটার, আর যদি কু ব্যান্ডের হয় তখন তার ডিশ সাইজ হবে 0.9 থেকে 1.8 মিটার। টিপিক্যাল অ্যাম্পলিফায়ার সাইজ, এখানে যে অ্যাম্পলিফায়ার ব্যবহৃত হবে, যদি সি ব্যান্ডের অ্যাম্পলিফায়ার ব্যবহৃত হয় তাহলে সেটা 1 to 10 ওয়াট, এবং কু ব্যান্ড যদি ব্যবহার করা হয় তাহলে 1 to 5 ওয়াট। মডুলেশন টেকনিক, এখানে বিপিএসকে, কিউপিএসকে অর এমএসকে, যে কোনো টেকনিক আমরা ভিস্যাটে ব্যবহার করতে পারি। ফরওয়ার্ড এরর কারেকশন, এটা 1/2 FEC অথবা 3/4 FEC অর আদার্স যে কোনো এরর কারেকশন কোড আমরা এখানে ব্যবহার করতে পারি। স্যাটেলাইট অ্যাক্সেস স্কিম, এটা FDMA হতে পারে অথবা TDMA হতে পারে অথবা এর কম্বাইন্ড অ্যাপ্রোচ, দ্যাট ইজ FDMA এবং TDMA এর মিক্সড অ্যাপ্রোচ হতে পারে অ্যাক্সেস স্কিম। এবং ডিমান্ড অ্যাসাইনমেন্ট মেথড, এটা দুই ভাবে হতে পারে, DAMA এবং PAMA, এটা হচ্ছে দুই ধরনের মেথড, ডিমান্ড অ্যাসাইনমেন্ট মেথড। সি ব্যান্ড এবং কু ব্যান্ডের বেনিফিট, এটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম, এটা স্কিপ করা যায়। নেটওয়ার্কের ভিস্যাট নেটওয়ার্কের আর্কিটেকচার, এটা আমরা গতকালকে দেখেছিলাম, এটাও আমাদের স্কিপ করা যায়। কম্পোনেন্ট, গতকালকে যদি তোমরা এটা মনে থাকে তাহলে এটা আমি আরেকবার রিপিট করাতে চাই। কম্পোনেন্ট গুলো কালকে আমরা বলেছিলাম ইনডোর ইউনিট আর একটা হচ্ছে আউটডোর ইউনিট। তো এখানে ইনডোর ইউনিটের যে কম্পোনেন্ট গুলো, মেজর কম্পোনেন্ট গুলো হচ্ছে হাব ট্রাফিক টার্মিনাল, নেটওয়ার্ক কন্ট্রোল কম্পিউটার NCC, আর একটা হচ্ছে ইনডোর ইলেকট্রনিক্স, দ্যাট ইজ ইনডোর কম্পোনেন্ট গুলো যার দ্বারা ইনডোর ইউনিট গুলো গঠিত হয়। আর একটা হচ্ছে আউটডোর ইউনিট, কমিউনিকেশনস ইকুইপমেন্ট, সেখানে হাব অ্যান্টেনা এবং লার্জার আর্থ স্টেশন ব্যবহৃত হবে। এবং ভিস্যাটের ট্রাফিক টার্মিনাল, যেটাকে বলা হয় স্মল রিমোট ডিশ, সেটা একটা ট্রাফিক টার্মিনাল হিসেবে ব্যবহৃত হয়। এবং ভিস্যাটের ট্রাফিক টার্মিনাল, সেটা আমাদের ইনডোর ইউনিটটা অনেকগুলো কম্পোনেন্টের সাথে কানেক্টেড হয়ে শুধুমাত্র তার আউটপুটটা হচ্ছে
আউটডোর ইউনিটের, দ্যাট ইজ ইনডোর ইউনিটের আউটপুটটা আউটডোর ইউনিটের ইনপুটের সাথে কানেক্টেড থাকে। ভিস্যাট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে সংক্ষিপ্ত হিসাবে নাম দেওয়া হচ্ছে এনএমএস। এখানে ইকুইপমেন্ট কনফিগারেশন এন্ড ফ্রিকোয়েন্সি, ইকুইপমেন্ট কনফিগারেশন এন্ড ফ্রিকোয়েন্সির মধ্যে পড়বে অ্যাসাইনমেন্ট অফ ইন এন্ড আউটবাউন্ড চ্যানেল, ইন এবং আউটবাউন্ড চ্যানেলগুলোকে অ্যাসাইন করে দেওয়া, নেটওয়ার্ক মনিটরিং এন্ড কন্ট্রোল, দ্যাট ইজ আমরা যে নেটওয়ার্কটা গঠন করা হয়েছে সেটা ঠিক আছে কিনা এটার হেলথ চেক এন্ড সুইচ ওভার চেক, এটা পড়বে হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং এবং কন্ট্রোলের মধ্যে। নেটওয়ার্ক স্ট্যাটিস্টিক্স কালেকশন, এটা হবে নেটওয়ার্কের ব্যবহার কেমন হচ্ছে, নেটওয়ার্কের পারফরমেন্স কেমন হচ্ছে এবং ট্রাফিক লোডিং কেমন হচ্ছে, এটা নেটওয়ার্ক রিলেটেড যে স্ট্যাটিস্টিক্স তার প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটিস্টিক্স কালেকশনের কাজ। নেটওয়ার্ক ডায়াগনোসিসটা হচ্ছে লুপ ব্যাক টেস্ট, যাতে করে আমরা বুঝতে পারি যে নেটওয়ার্কটা সঠিকভাবে গঠনগতভাবে নেটওয়ার্কটা সঠিক আছে কিনা। ট্রাবল শুটিং অর রিপোর্ট জেনারেশন, অ্যালার্ম পিন থ্রটস কনফিগারেশন, পিরিয়ডিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টস, এই সকল কাজগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেশন অর ট্রাবল শুটিং এর আন্ডারে পড়বে। Actual network computer that contains links to all network management screens, সকল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট স্ক্রিনের সাথে লিংকটা যার মাধ্যমে কানেক্টেড হয় সেটাকে আমরা বলি অ্যাকচুয়াল নেটওয়ার্ক কম্পিউটার। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে একটা হাবের মাধ্যমে একটা কম্পিউটার সে একটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়ে রিমোট অনেকগুলো সাইট আছে, রিমোট সাইটগুলোর সাথে সে কানেকশন রেখে এরা পারস্পরিক তথ্য আদান প্রদান এবং বিনিময়ের কাজে তারা ব্যবহৃত। নেটওয়ার্ক অ্যাক্সেস টেকনোলজিস, অ্যাক্সেস টেকনোলজি আমাদের আগের স্লাইডে আমাদের দ্যাট ইজ স্লাইড নম্বর 8 এ বলা ছিল, এখান থেকে এটা আমরা দেখব না। ভিস্যাট নেটওয়ার্কস প্ল্যানিংটা আমরা এখানে দেখব। এই ফিগারটা একটু তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে দেখবা যে আমরা যখন ভিস্যাটটাকে গঠন করব তখন অনেকগুলো ইনপুট একটা কম্পিটিটিভ সলিউশনের কাছে আসে। সেটা হতে পারে কি, আমরা যখন কোনো কাজ করি তখন হচ্ছে প্রথমে কাস্টমার রিকোয়ারমেন্টস, কাস্টমার কোন ধরনের চাহিদা, তার কি চাই, সেই চাহিদাগুলোকে আমরা কাস্টমার রিকোয়ারমেন্টস আকারে কম্পিটিটিভ সলিউশনের কাছে ইনপুট আকারে আসে। ইমপ্লিমেন্টেশন কস্ট, যখন কাস্টমার চাহিদা দিল তখন এটাকে খরচ, এটা এই কাজটা করতে বা ওই চাহিদাগুলোকে পূরণ করতে কি পরিমাণ খরচ প্রয়োজন সেটা তার কাছে ইনপুট হিসাবে আসে। যখন সিস্টেমটা তৈরি হয়ে যাবে সিস্টেমটাকে মেইনটেনেন্স কস্ট, দ্যাট ইজ এই সিস্টেম তৈরি হওয়ার পরে ইউজার যখন ব্যবহার শুরু করবে সেই ব্যবহার শুরুর পর থেকে যতক্ষণ পর্যন্ত এই সিস্টেম চালু থাকবে তার মেইনটেনেন্স কস্ট কেমন হবে সেটা হিসাব করতে হবে। কাজটা ডেভেলপ করতে অথবা সলিউশনটা দিতে কত সময়ের প্রয়োজন সেটাকে আমরা টাইমিং সেকশনের মধ্যে ইনক্লুড থাকবে। ইমপ্লিমেন্টেশন প্ল্যান, কাস্টমার যে চাহিদাগুলো দিয়েছিল সেটাকে যদি সলিউশনে আসতে হয় বা সলিউশনে আনতে হয় তাহলে তার ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা কেমন হবে, দ্যাট ইজ কোন কোন ধাপে আমরা এই কাস্টমারের চাহিদাগুলোকে পূরণ করে দিব সেটা ইমপ্লিমেন্টেশন প্ল্যানের মধ্যে ইনক্লুড থাকবে। তারপরে ওই চাহিদাগুলো পূরণ করতে গেলে কোন ধরনের টেকনোলজি আমরা ব্যবহার করব সেটা নির্ধারণ করতে হবে। যে স্যাটেলাইটকে দিয়ে আমরা এই কাজটা করব সেই স্যাটেলাইটের ক্যাপাসিটিটা আমরা নির্ধারণ করব বা জানবো, এবং ওভারঅল সিস্টেমের পারফরম্যান্স কেমন হচ্ছে সেই পারফরম্যান্স গুলো মেজার করার টেকনিক থাকতে হবে যে কোনো কম্পিটিটিভ সলিউশনের জন্য। এখানে কাস্টমারের রিকোয়ারমেন্টস গুলোকে এখানে কতগুলো পয়েন্ট আকারে বলে দেওয়া রয়েছে। সেটা অ্যাপ্লিকেশন হতে পারে, কাস্টমার কোন কাজে এটা ব্যবহার করবে, সে কি ভয়েসের কাজে ব্যবহার করবে নাকি ডেটা ট্রান্সফার নাকি ভিডিও নাকি বোথ। নাম্বার অফ সাইটস ইন দা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাইট কতগুলো হবে এবং প্রত্যেক সাইটে ইউজারের সংখ্যা কত হবে।
সেটা জানা প্রয়োজন। লোকেশন অফ সাইট, এটার সাইটের লোকেশনটা কোথায় হবে, কোন দেশে হবে বা কোন এরিয়াতে হবে। নেটওয়ার্ক টোপোলজি, সে কোনটা চয়েস করে, স্টার অথবা মেশ। কোন প্রোটোকল সে বেছে নিচ্ছে, কোন ধরনের সিগন্যালিং রিকোয়ারমেন্টস প্রয়োজন। তারপরে হচ্ছে ভয়েসের কোয়ালিটি সে কেমন পেতে চায়, ম্যাক্সিমাম ক্যারিয়ার রিকোয়ারমেন্টস কত হতে পারে, এন্ড লিংক অ্যাভেইলেবিলিটি রিকোয়ারমেন্টস কেমন। সুতরাং এই প্যারামিটার গুলো একটা কাস্টমার রিকোয়ারমেন্টস এর মধ্যে আসে। কাস্টমার রিক্রুটমেন্ট আর হোয়াট আর ইকুইপমেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ইকুইপমেন্ট ক্যারেক্টারিস্টিক, যে সকল ইকুইপমেন্ট গুলো ব্যবহৃত হবে তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কি কি। হোয়াট আর দ্য ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্টস, সেখানে কোন ধরনের ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্টস প্রয়োজন ওই ইকুইপমেন্ট গুলোকে পরিচালনা করার জন্য, সেটা কি সি ব্যান্ড প্রয়োজন নাকি কু ব্যান্ড প্রয়োজন। হোয়াট আর দ্য টার্মিনাল রিকোয়ারমেন্টস, দ্যাট ইজ ডেটা অ্যান্টেনার ম্যাক্সিমাম অ্যান্টেনা সাইজ কত, সেটা আমাদের ইকুইপমেন্টাল কাস্টমার রিকোয়ারমেন্টস এর ইকুইপমেন্টাল রিকোয়ারমেন্টস এর মধ্যে আসবে এই ভ্যালুগুলো। পসিবল ভিস্যাট ইকুইপমেন্ট, আমাদের যদি আমরা ভিস্যাট ইকুইপমেন্ট গুলো আমরা যদি জানতে চাই অথবা পেতে চাই, তাহলে কাস্টমারের রিকোয়ারমেন্টস নিম্নলিখিত প্যারামিটার গুলো নির্ধারণ করে দেবে। যেমন নেটওয়ার্ক টোপোলজিটা কত, ট্রাফিকের টাইপ এবং সাইজ কত, রিকোয়ার্ড ইন্টারফেসটা কেমন হবে, এক্সিস্টিং ইকুইপমেন্ট টু বি টেকেন ইনটু কনসিডারেশন। যদি কোনো এক্সিস্টিং ইকুইপমেন্ট থেকে থাকে তাহলে যেন সেই এক্সিস্টিং ইকুইপমেন্ট গুলোকে যেন বিবেচনায় নিয়ে কাস্টমারের রিকোয়ারমেন্টস গুলোকে যেন স্যাটিসফাই করানো হয়। এখানে ভিস্যাট প্ল্যানিং ফ্যাক্টরের ফ্লো চার্টটাকে দেখানো হয়েছে, দ্যাট ইজ ব্লক ডায়াগ্রামটাকে আমরা বলতে পারি দেখানো হয়েছে। এখানে ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টস এন্ড কস্ট একটু আগে আমরা দেখে আসলাম যে কোন কোন ধরনের ইকুইপমেন্ট গুলো প্রয়োজন এবং তার আনুষঙ্গিক কস্ট কত হতে পারে। স্পেস সেগমেন্ট রিকোয়ারমেন্টস এন্ড কস্ট, স্পেসে কি পরিমাণ সেগমেন্টেশন প্রয়োজন এবং তার কস্ট কেমন, এবং স্পেস সেগমেন্ট প্যারামিটার, স্পেস সেগমেন্টে যে সকল প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলোকে সুনির্দিষ্টকরণ, সেটা লিংক বাজেটের সাথে কানেক্টেড থাকবে। ভিস্যাট ইকুইপমেন্ট স্পেসিফিকেশন, দ্যাট ইজ ভিস্যাট এর যে কম্পোনেন্ট গুলো আছে তার স্পেসিফিকেশন কেমন, সেটা লিংক বাজেটের সাথেও কানেক্টেড। আবার হচ্ছে ক্যারিয়ার সাইজিং, যে ক্যারিয়ার গুলো ডেটাগুলোকে বহন করে নিয়ে যাবে তার সাইজের সাথে সম্পর্কযুক্ত। এটা আবার দুটো আলাদা কম্পোনেন্ট, দ্যাট ইজ একটাকে বলা হয় ট্রাফিক অ্যানালাইসিস, কি পরিমাণ তথ্য এটা ভিস্যাটের মাধ্যমে আদান প্রদান করবে সেটাকে অ্যানালাইসিস করতে হবে। দ্যাট ইজ কতগুলো সাইট এক একটা ভিস্যাটের সাথে কানেক্টেড থাকবে এবং তার পারফরমেন্স ক্রাইটেরিয়া কেমন হবে, দ্যাট ইজ তার রেসপন্স টাইম কেমন, অথবা যে সার্ভিসগুলো ভয়েস অথবা ডেটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে তার গ্রেডটা কেমন। এই বিষয়গুলো আমাদের ক্যারিং সাইজের সাথে কানেক্টেড থেকে ওভারঅল ভিস্যাট প্ল্যানিং এর সময় এই প্রত্যেকটা কম্পোনেন্টকে আমাদের বিবেচনায় এনে ভিস্যাটটাকে প্ল্যান করতে হবে। ট্রাফিক অ্যানালাইসিস ফ্যাক্টর, এখানে মেজর কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হলো ডেটা রেট আর একটা হলো নাম্বার অফ ক্যারিয়ার্স। ডেটা রেট কত হবে সেটা ভয়েস অথবা ভিডিও কম্প্রেশনের ক্ষেত্রে আমরা চয়েস করতে পারি, অথবা পিক আওয়ার আর অফ পিক আওয়ার সেটা পছন্দ করতে পারি। আরেকটা হতে পারে ইন্টারনেট ইউজার টাইপ, দ্যাট ইজ ইন্টারনেট যারা ব্যবহার করবেন তাদের টাইপটা কেমন সেটার উপর আমরা নির্ভর করতে পারি। আরেকটা হচ্ছে নাম্বার অফ ক্যারিয়ার্স, যে নাম্বার অফ ক্যারিয়ারের উপরও হচ্ছে ট্রাফিকটা নির্ভর করে। এটাকে বলা হচ্ছে ব্লকিং প্রবাবিলিটি, দ্যাট ইজ ভয়েসের ব্লকিং প্রবাবিলিটি কত, এন্ড পিক ট্রাফিক রিকোয়ারমেন্টস, দ্যাট ইজ কি পরিমাণ নাম্বার অফ ভয়েস চ্যানেলস কতগুলো প্রয়োজন হচ্ছে এবং কি পরিমাণ ট্রাফিক প্রয়োজন হচ্ছে পার আওয়ারে, সেটা নির্ধারণ করা হয় ট্রাফিক অ্যানালাইসিস ফ্যাক্টরের ক্ষেত্রে। এইটা হচ্ছে, এটা আমাদের প্রয়োজন নাই। ভিস্যাট নেটওয়ার্ক অ্যান্টেনাস,
অ্যান্টেনা আমরা আমাদের আগের প্রথম 8 নম্বর স্লাইডে আমরা পড়েছিলাম অ্যান্টেনা আর প্যারামিটার আর এখান থেকে পড়ার প্রয়োজন নাই। অ্যান্টেনা এখানে দরকার নেই। অ্যাক্সেস টেকনোলজি আমরা স্লাইড 8 এ পড়ছিলাম, এখানে এটাও আমাদের এখান থেকে প্রয়োজন নাই। অ্যাক্সেস টেকনোলজি আমাদের আগে পড়া আছে। ওকে, তোমরা এখন লেকচারে আসো। হ্যালো, জি স্যার। রেকর্ডিং কে করছিলে?